আচ্ছা, শুরু করার পূর্বে ভাই আজকে আপনার কথায় অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? অনেক বেঁধে বেঁধে যাচ্ছে আজকে। ও আচ্ছা আচ্ছা। ভাই, বৃষ্টি একটু হয়েছে তো এই জোরে জন্য। একটু জোরে জোরে অনেক স্লো স্লো শোনা যাচ্ছে। আচ্ছা ওই ঠিক আছে, আমি সমস্যা না তো। আচ্ছা, ওই জাকিয়া সমস্যা না জাকিয়া তো। জাকিয়ার ক্যামেরা অন আছে, জাকিয়া ক্যামেরা অফ করতে হবে। প্রবলেম নাই, বলেন। জাকিয়ার ক্যামেরা অন আছে, জাকিয়ার ক্যামেরাটা অফ করতে হবে। জাকিয়া, জাকিয়া মনে হয় শুনতে পাচ্ছে না। জাকিয়ার ক্যামেরাটা অফ করতে হবে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে একটু কথা বলি। কথাটা হচ্ছে, প্রথম আমি এক করে জিজ্ঞাসা করি, শিল্পী শিল্পী কি কতদিন আমার ক্লাসটা করছিলা? না ভাইয়া, আচ্ছা আজকে গতদিন প্রথম। ছিলাম না। আচ্ছা, আলকামা তো করছিলা? আলকামা, আলকামা মনে হয় শুনতে পাচ্ছে না। অন্তরা, অন্তরা ক্লাসে ছিলা কতদিন? না ভাইয়া, ছিলা না? ছিলাম না, ভিডিওটা দেখে নিছি। আচ্ছা, আসিফ ইকবাল ছিলা? আসিফ ইকবাল কতদিন ক্লাসে ছিলা? হ্যাঁ, আবার সেই ক্লাসটা করান আবার। হ্যাঁ, সেজন্য না, আমি জিজ্ঞাসা করছি এজন্য যে এ পার্ট ছিল 5টা বাসার কাজ। এখন আমি এক এক করে নাম ধরে জিজ্ঞাসা করবো সে পার্ট এগুলো, এজন্য জিজ্ঞাসা করতেছি যে কতদিন কে কে ছিল ক্লাসে। 5টা করে এ পার্ট বাসার কাজ ছিল। এমডি মেহেদি হাসান কতদিন ক্লাসে ছিলা? কেউ কথা বলে না, দেখছো? জুয়েল, জুয়েল তো আমার ভাই, কতদিন ক্লাসে ছিল জুয়েল ভাই? ব্যাস, ছিলাম কিন্তু ভাই এবার এবার বুঝতে পড়াটা পার, করতে পারি, কেউ কি শিখান যায় যে ক্লাসে ছিল? হ্যাঁ বুঝি না, আরেকবার বলো। তো পড়ার দরকার নেই, ভাই আমি ক্লাসে ছিলাম কিন্তু ভাই আমি পড়াটা করতে পারি না, বুঝছেন, আমার মনে ছিল না। জুয়েলের করানো হয়েছে। এসব আরে বলতে হয়, কি বলো শিল্পী, কি বলো এগুলো? এসব বলতে হয় না। যাই হোক, আমি যেটা বলছি, যেহেতু বাসার কাজ ছিল, যদি আমরা বাসার কাজগুলো টুকিটাকি করে না পড়ি, তাহলে কিন্তু ক্ষতিটা আলটিমেটলি তোমাদেরই হবে। হ্যাঁ, এজন্য বাসার কাজটা করতে হবে। মনিকা, মনিকা কতদিন ক্লাসে ছিলা? ভাই মনিকা, নেক্সট টাইম, ভাই নেক্সট টাইম আমি করবো না। ইনশাল্লাহ। মনিকা আনমিউট করো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কে যেন বলতেছিলা? ওকে, হেদি ভাই। মেহেদি হাসান। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কতদিন ক্লাসে ছিলা মেহেদি? ছিলাম ভাই। আচ্ছা, এ পার্ট ছিল 5টা বাসার কাজ, পড়ছো? ও কি সম্ভব এই লকডাউনের ভিতরে? এটা যদি ব্রেন সম্ভব ডোজ, না হয়, ব্রেন ডোজ হয়ে আছে ভাই। হ্যাঁ তোমার ক্যামেরা অন আছে, ক্যামেরাটা অফ করো। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। শিল্পী ওয়েলকাম, শিল্পী আজকে নতুন আছে। আচ্ছা, সবার সবার উদ্দেশ্যে একটু বলি, আমাদের এই যে ক্লাস নেওয়া, এই অনলাইনে ক্লাস নেওয়ার উদ্দেশ্য কিন্তু দুইটা। এক, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ হবে, সেই সাথে অল্প অল্প করে আমাদের থিওরিটিক্যাল প্রবলেমটাও সলভ হবে। কারণ তোমাদের বাসায় কিন্তু এখন কোনো কাজ না, শুধুমাত্র রেস্ট আর রেস্ট। কিন্তু এখনই যদি তোমরা বিভিন্ন অজুহাত সৃষ্টি করে এই পড়ালেখাগুলো না করো, তাহলে আলটিমেটলি কিন্তু ক্ষতিগ্রস্ত তোমরাই হবা। এই যে তোমরা নেট কিনে টাকা খরচ করে ক্লাস করতেছো, এরপরও যদি পড়ালেখাটা ঠিক মতো না করতে পারো, বা তার যদি সুবিধাটা ভোগ করতে না পারো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না এই ক্লাসের। হ্যাঁ, আর আজকে আমি কিছুই বলতেছি না, তবে আগামী ক্লাস থেকে যদি বাসার কাজ কেউ না করে আসে, আমি তাকে এখান থেকে রিমুভ করে দেবো, অর্থাৎ তার ক্লাস করা লাগবে না। হ্যাঁ, কারণ আমি চাই তারাই ক্লাস করবে যারা অত্যন্ত যতটুকু ক্লাস করবে। আমরা যে আহামরি অনেক বেশি পড়া দিচ্ছি তা কিন্তু না। এই অল্প অল্প 5টা মাত্র এ পার্ট পড়া দিছি, 2টা অঙ্ক দিছি, সেগুলো ছবি উঠে গ্রুপে দেওয়ার কথা ছিল। গতদিন ক্লাস করছে প্রায় 40 জনের মতো, কিন্তু গ্রুপে আমি দেখলাম যে সর্বোচ্চ মানে 10 থেকে 12 জন বাসার কাজ করে গ্রুপে দিছে। তাহলে হ্যাঁ ভাই যদি, দিছি তো বাসার কাজে। হ্যাঁ সেটাই বললাম যে সর্বোচ্চ 10 থেকে 12 জন দিছে, সবাই তো দিইনি।
এই জন্য বলছি যে অল্প অল্প করে এতটুকু কাজ যদি আমরা বাসায় না করতে পারি, তাহলে এই যে আব্বু আম্মুর টাকা নষ্ট করে এই যে আমরা ভিডিও কনফারেন্স বলো বা জুম অফিসের মাধ্যমে বলো নেট খরচ করে ক্লাস করতেছি, তাহলে লাভ হলো কি? আব্বু আম্মু তো জিজ্ঞাসা করবে যে তোমরা যে ক্লাসটা করলা তাতে কি লাভ হয়েছে, তাই না? তো যাই হোক, তাহলে আমি আজকে আর পড়া ধরতেছি না। আগামীকাল থেকে আবারও বলছি, আগামী ক্লাস থেকে বাসার কাজটা না করলে, যে বাসার কাজ করে আসবে না অর্থাৎ পড়া বলতে পারবে না, আমি তাকে কিন্তু এখান থেকে রিমুভ করে দেবো। হ্যাঁ, সে ক্লাসটা করতে পারবে না। ওকে, তাহলে আমরা শুরু করব ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট। আচ্ছা, ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট গতদিন আমরা ফার্স্ট ক্লাসটা করছিলাম এবং ফার্স্ট ক্লাসে 2টা অঙ্ক করছিলাম এবং 2টা অঙ্ক বাসার কাজ দিছিলাম। বাসার কাজগুলো গ্রুপে অ্যান্সার গুলো দেওয়ার কথা ছিল, অনেকেই গ্রুপে অ্যান্সার গুলো দিছে, আমি দেখছিও। এখন আমরা শুরু করব ম্যাথমেটিক্যাল প্রবলেম 2 নাম্বার থেকে। তবে তার আগে একটু বলি আমরা কোন অধ্যায়টা করতেছি। আজকে অনেকেই নতুন আছে, তাদের উদ্দেশ্যে একটু বলি, আমরা কিন্তু লিজ ফাইন্যান্সিং চ্যাপ্টারটা করতেছিলাম। লিজ ফাইন্যান্সিং, যারা আজকে নতুন আছো তাদের জন্য জাস্ট আমি একবার করে একটু গতদিনের ক্লাসটা একটু খালি রিভিউ করে যাব। সবাইকে দেখতে পাচ্ছি? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। গতদিন আমরা যেগুলো আলোচনা করছিলাম, দেখো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রথম অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টের জন্য যে চ্যাপ্টার গুলো ছিল আমরা সেই চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা করছিলাম। আমাদের এই 7টা চ্যাপ্টার ছিল অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে। যারা গতদিন ক্লাস করো না একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এটা ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টের জন্য তাদের চ্যাপ্টার গুলো, অর্থাৎ তাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোর নাম। এরপরে ছিল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টে যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোর নাম। এখানে আমরা আলোচনা করছিলাম যে মার্কেটিং ডিপার্টমেন্টে যে চ্যাপ্টার গুলো ছিল এবং বলছিলাম আমরা ওই অধ্যায় নিয়ে আলোচনা করব। 2 ডিপার্টমেন্টের মধ্যে যেটা মিল আছে বা গুরুত্বপূর্ণ। কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে আমরা আলোচনা করতেছিলাম যে অধ্যায়টা নিয়ে, আমরা এমন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব যে অধ্যায়টা উভয় ডিপার্টমেন্টে মিল আছে এবং কোচিংও করানো হয়নি। এই জন্য আমরা লিজ ফাইন্যান্সিং নিয়ে শুরু করছিলাম। লিজ ফাইন্যান্সিং বলছিলাম যে লিজ ফাইন্যান্সিং এর অঙ্কটা করতে গেলে 2টা ভাগে ভাগ করছিলাম আমরা, একটা হচ্ছে বাইং অপশন আর একটা হচ্ছে লিজ অপশন। বলছিলাম বাইং অপশন করতে গেলে মোট 6টা ধাপ করতে হবে, এই ছিল আমাদের 6টা ধাপ। তারপরে বলছিলাম লিজ অপশন করতে গেলে আমাদের 3টা ধাপ করতে হবে, সে 3টা ধাপ আমরা লিখছিলাম। অর্থাৎ আমরা লিজ ফাইন্যান্সিং এ 2 ভাগে ভাগ করে বাইং অপশন এবং লিজ অপশনের ধাপগুলো দেখছিলাম। এরপরে আমরা একটা অঙ্ক করছিলাম প্রবলেম 1, যেখানে আমাদের এ এর মান বের করতে হয়েছিল। এই ছিল প্রবলেম 1 এর রিকোয়ার্ড 1 এর অ্যান্সার ছিল। এরপরে ছিল রিকোয়ার্ড 2 এর অ্যান্সার। তারপরে আমরা শুরু করছিলাম প্রবলেম 2 এবং প্রবলেম 2 এর অ্যান্সারটা ছিল এই যে। আমরা এই পর্যন্ত গতদিন অঙ্ক করছিলাম এবং সাথে সাথে বাসার কাজ ছিল 2টা অঙ্ক, এই হোমওয়ার্ক 1 নাম্বার এবং 2 নাম্বার, এবং সাথে সাথে 5টা এ পার্ট বাসার কাজ ছিল। কিন্তু কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম, তারা বললো এ পার্টটা পড়েনি। এজন্য কিন্তু আমি আরো একবার রিপিট করতেছি, আগামী ক্লাস থেকে যারা এ পার্ট বা বাড়ির কাজটা করবে না তাদের আমি এখান থেকে রিমুভ করবো, তারা ক্লাস করতে পারবে না। ওকে, তাহলে আমরা আজকে সেকেন্ড ক্লাসে আমরা শুরু করব। সেকেন্ড ক্লাস ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা চলে যাব। সবাই কি দেখতে পাচ্ছি? জি ভাইয়া। ওকে, তাহলে দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম, অর্থাৎ গতদিন যেহেতু আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার করছিলাম, আজকে আমরা 3 নাম্বার অঙ্কটা করব। অঙ্কটা সবাই একটু মন এবং কান দুইটা দিয়ে একটু দেখার চেষ্টা করব এবং শোনার চেষ্টা করব। ওকে, বলতে দেখো স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আচ্ছা, তার আগে একটু বলি, গতদিন যারা ক্লাস করো নাই তারা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। গতদিন ক্লাসে যা করাইছে সেগুলো এই অঙ্কের মধ্যেও চলে আসবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে প্রবলেম 3 বলছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি needs to acquire a machine that will cost টাকা 6 লাখ। 6 লাখ টাকা। আলকাম আমাকে বলবে এই 6 লাখ টাকা কার মান? আলকামা, আবু জাফর বলো, এই 6 লাখ টাকা কার মান? পিভির মান। পিভির মান। ইয়েস,
গতদিন আমি বলছিলাম যে প্রাইস, কস্ট অথবা মোট যদি কোনো টাকা দেয়া থাকে সেটা পিভির মান হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুর মান হবে। তাহলে আমাদের যেহেতু এই কস্ট কথাটা লেখা আছে এখানে কস্ট, তার মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালুর মান। তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 6 লাখ। তারপরে বলছে দ্য কোম্পানি ওয়ান্টস টু পারচেজ দ্য মেশিন এন্ড লোন। গতদিন আমি বলছিলাম ক্রয় করতে গেলে নিজের টাকা দিয়ে ক্রয় করা সম্ভব না, অবশ্যই ঋণ করা টাকা দিয়ে ক্রয় করতে হবে। তো যাই হোক, এজন্য যেহেতু উপরে পার্সেসের কথা বলছিল যে পার্চেস করবে মেশিনটা, তাহলে যেহেতু ক্রয় করবে আর ক্রয় করতে গেলে অবশ্যই নিজের টাকা দিয়ে ক্রয় করা সম্ভব না, ঋণ করতে হবে। এই জন্য বলতে ওই 6 লক্ষ টাকা দিয়ে সে ক্রয় করার জন্য একটা লোন নিছে। কোথা থেকে? ফ্রম সোনালী ব্যাংক। হ্যাঁ, কে যেন গান শুনতেছে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। ওকে, যেটা বলতেছিলাম যে ওই 6 লক্ষ টাকা ঋণ করছে সে, এবং ঋণ করার জন্য সোনালী ব্যাংক থেকে 15% সুদে সে ঋণ করছে, এবং বলছে ইন্টারেস্ট দিতে হবে পার অ্যানাম। তাহলে প্রত্যেক বছরে ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা, প্রত্যেক বছরে যদি ইন্টারেস্ট দেয় তাহলে বছরে একবার লেনদেন হচ্ছে না একাধিকবার লেনদেন হচ্ছে? একাধিকবার। একবার। পার অ্যানাম একবার ভাই, বছর। একবার। আর আমি গতদিন বলছিলাম যে বছরে যদি একাধিকবার লেনদেন হয় তাহলে অঙ্কে এম আসবে, কিন্তু যেহেতু এম আসে। বছরে যেহেতু একবার লেনদেন হচ্ছে তাহলে এখানে এম আসবে না। বলছে যে ভাইয়া মাউসটা আপনার মুখের সামনে নেন। হ্যাঁ, আমার মুখের সামনে আছে ভাই। চলে যাচ্ছে মনে আছে। ভালো শোনা যাচ্ছে ভাই, সমস্যা নাই। নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো এই সাউন্ড একটু কম বেশি হতে পারে ভাই। একটু চেষ্টা করো শোনার, ইনশাআল্লাহ আশা করি আপনাদের শুনতে পারবো। যাই হোক, এখন দেখো, তাহলে বলছে যে সোনালী ব্যাংক থেকে সে 15% সুদে ইন্টারেস্ট ঋণ নিছে, এবং এই ঋণের উপরে 15% সুদ দিতে হবে প্রত্যেক বছরে। এট দ্য এন্ড অফ ইচ অফ দ্য 5 ইয়ার্স, 5 বছর ধরে কিস্তি দিতে হবে, এবং প্রত্যেক বছরের শেষে, দেখো ইন্ড বলাই আছে। আচ্ছা, এখন আমার সাথে ওমর ফারুক আমাকে একটু বলবে যে এই ইন কথাটা যদি না থাকতো তাহলে আমরা বছরের শুরু ধরতাম না শেষ ধরতাম? ওমর ফারুক। ভাই সমস্যা স্বর্ণা। আচ্ছা, জুয়েল ভাই। জুয়েল ভাই বছরের শুরু করতাম, যদি এন্ড থাকতো, যদি এন্ড না থাকতো তাহলে বছর শুরু না, যদি আমাদের অঙ্কে কোনো কিছু না বলা থাকে তাহলে বছরের শেষই ধরো ভাই। ভাই স্টার্ট বিগিনিং থাকলে আমরা শুরু করতাম, আর স্টার্ট বিগিনিং না থাকলে শেষ ধরবো। অবশ্যই অবশ্যই আমি ক্লিয়ার করি, যদি আমাদের অঙ্কে কিছুই না বলা থাকে তাহলে অবশ্যই বছরের শেষ ধরতে হবে। যদি বিগিনিং বা বছরের শুরুর তারিখ থাকতো তখন আমরা বছরের শুরু ধরতাম। যাই হোক, তাহলে যেহেতু ইন বলাই আছে তাহলে বছরের শেষ হবে। এরপরে বলছে 5টা কিস্তি। আবার একটু বলেন। যদি অঙ্কে কোনো কিছুই না বলা থাকে যে বছরের শুরু না শেষ, তাহলে বছরের শেষ ধরতে হবে। ঠিক আছে। এরপরে বলছে যে দা ইকুইপমেন্ট উইল বি ক্যালকুলেশন পিভি অফ এনসিও। পিভি অফ এনসিও বের করতে হবে। এখন এই পিভি অফ এনসিওটা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে বাইং অপশনের জন্য আর একটা হচ্ছে লিজ অপশনের জন্য। এখন আমাদের বলছে পারচেসিং দ্য মেশিন। পারচেস মানে হচ্ছে ক্রয় করা, তার মানে আমাদের এই পিভি অফ এনসিওটা বের করতে হবে ক্রয় অপশনের জন্য বা বাইং অপশনের জন্য। যেখানে বলছে অ্যাজিউম ট্যাক্স রেট সমান 40%, যেখানে ট্যাক্স রেট আছে 40%। সবার কি অঙ্কটা মানে পড়ে যেটা আমরা বুঝলাম, কোন জায়গায় কোনো সমস্যা আছে অঙ্কটা বুঝতে, যে এটা কিসের মান বা এটা কি হবে বুঝিনি আমরা। ওকে, তাহলে আমাদের পিভি অফ এনসিও বের করতে বলছে। এখন আমরা গত ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাসে যদি একটু যাই, ফার্স্ট ক্লাসে দেখো এই যে পার্সেস অপশন। পার্সেস অপশন আমি বলছিলাম 6টা ধাপ, যার শেষ ধাপ দেখো এখানে আছে পিভি অফ এনসিও, দেখছো? তার মানে আমাদের এই পার্সেস অপশনে পিভি অফ এনসিও করতে বলছে, তার মানে এই পার্সেস অপশনে যে 6টা ধাপ আছে এই 6টা ধাপ করতে হবে। অর্থাৎ প্রথম থেকেই পার্সেস অপশনে এই যে ধাপগুলো আছে স্টেপ 1 থেকে এই 6টা ধাপ করে সর্বশেষ যে স্টেপ পিভি অফ এনসিও এটা আমাদের করতে হবে। তার মানে আমাদের এই যে পার্সেস অপশনে যে ধাপগুলো আছে সকল ধাপগুলো আমাদের করতে হবে।
এখন আমরা চলে আসবো অঙ্কে। সবাই একটু শুরু করো। প্রবলেম 3, সবাই খাতা কলম নাও। প্রবলেম 3 আর স্ক্রিনটা একটু বড় করা যাবে? এর থেকে বড় না স্ক্রিনটা তো অনেক বড় হয়ে আছে দেখো। ঠিক আছে ভাই, এই স্ক্রিন ঠিক আছে ভাই ওকে, তাহলে সবাই একটু খাতা কলম বের করতে হবে, দিয়ে প্রথমে লিখতে হবে। আমি আবারও বলছি যে আমাদের যেহেতু প্রিভিউ বেঞ্চে বের করতে বলছে, প্রিভিউ বেঞ্চটা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে বাইং অপশনের জন্য বা পারচেজ অপশনের জন্য, আর একটা হচ্ছে লিজ অপশনের জন্য। আমাদের অঙ্কে পারচেজ কথা বলেই দিচ্ছে, পারচেজ অপশনের কথা বলতে, এই জন্য পারচেজ অপশনের প্রিভিউ বেঞ্চে করতে হবে। আর পারচেজ অপশনের প্রিভিউ বেঞ্চে ছিল ষষ্ঠ ধাপে, কিন্তু প্রথম 5টা ধাপ না করলে ষষ্ঠ ধাপটা করা যাবে না। এই জন্য আমরা প্রথম শুরু করব এভাবে। প্রবলেম 3 দাও, দিয়ে লেখো স্টেপ 1। সবাই খাতা কলম বের করতে হবে, বের করে লিখতে হবে প্রবলেম 3 স্টেপ 1, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট ব্র্যাকেটে এ, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট ব্র্যাকেটে এ। দিয়ে দেখো দুইটা সূত্র দেখা যাচ্ছে, পাশে লেখা আছে, একটা হচ্ছে এন্ডিং অফ দ্য ইয়ার আর একটা হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শুরু আর শেষ। কিন্তু দেখো সূত্র দুটো কিন্তু একই আছে, এখানে 1 প্লাস আর গুণ হওয়ার কথা, কিন্তু সেটা হয়নি। কিন্তু আমরা উপরেরটা অর্থাৎ পিভি সমান a বাই r 1 মাইনাস 1 বাই 1 প্লাস r টু দি পাওয়ার n, অর্থাৎ ইন্ডের সূত্রটা লিখবো উইনো দিয়ে, উইনো দিয়ে এই সূত্রটা লিখবো আমরা। দেখতে পাচ্ছি সবাই? জি ভাই লিখতেছি ওকে, উইনো পিভি সমান a বাই r, অর্থাৎ প্রথম সূত্রটা লিখবো, দ্বিতীয় সূত্রটা কিন্তু না। উইনো দিয়ে প্রথম সূত্রটা লিখবো। প্রথম সূত্রটা যদি লেখা হয়ে থাকে পাশে হেয়ার দিতে হবে, ডান পাশে হেয়ার দাও, তাহলে আমাদের ভাই ফর এন্ডিং অফ দ্য ইয়ার এটুকু কি লিখতে হবে? না না, ইন্ড অফ দ্য ইয়ার লেখা দরকার নেই, শুধুমাত্র সূত্রটা লিখবা। সূত্রটা লিখে পাশে হেয়ার দিতে হবে, পাশে হেয়ার দিয়ে আমরা অঙ্কে একটু দেখে আসবো মানগুলা। দেখো তো আমাদের অঙ্কে প্রথম পিভির মান লাগবে, তাহলে পিভির মান আছে কত? 6 লাখ টাকা। তাহলে 6 লাখ টাকা। তাহলে পাশে হেয়ার দিয়ে লেখো পিভি সমান 6 লাখ। পাশে হেয়ার দিয়ে লিখতে হবে পিভি সমান 6 লাখ। এরপরে আর এর মান, আর সমান ছিল 15% 15%। or 0.5। আর এর মান আমি বলছিলাম পয়েন্টে রাখতে হবে, তাহলে আর এর মান আছে 15% or 0.15, আর এন এর মান আছে 5 বছর, তাহলে এন এর মান আছে 5। তাহলে আমাদের সূত্রে যে মানগুলো লাগবে, দেখো তো সব মান আমরা পেয়ে গেছি, পিভির মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি, এন এর মান পেয়ে গেছি। কার মান বের করতে হবে? এর মানটা বের করতে হবে। সবাই একটু এর মান বের করে ফেলো। আলামিন, আলামিনের ক্যামেরা অন আছে, আলামিন ক্যামেরাটা অফ করতে হবে। 1,78,989। জিনিয়াস তো আবার বলেন, লাইন কেটে গেছিল। আর একটু বলবো, বুঝিনি আমি তোমার কথাটা। লাইনটা কেটে গেছিল, সূত্রের জায়গাটুকু বুঝতে পারিনি। আচ্ছা, এই যে সূত্রটা লিখতে হবে বলছি, যে এই সূত্রটা লিখবা, লিখে পাশে হেয়ার দিবা, হেয়ার দিয়ে পিভির মান আছে 6 লাখ, আর এর মান আছে 15%, আর এন এর মান আছে 5 বছর। পাশে হেয়ার দিয়ে এটা লিখতে হবে, লিখে সূত্রের মানগুলো বসায় ক্যালকুলেশনটা করে ফেলতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। ফাহিম, ফাহিম তোমার ক্যামেরা অন আছে, ফাহিম ক্যামেরাটা অফ করতে হবে। এই উত্তর অফিসে ক্যালকুলেশন করতে, ক্যালকুলেশনটা করে নিয়ে 1,78,989 আসছে। আচ্ছা, 89 পরে হয়তো পয়েন্ট আছে 990 হবে না? হ্যাঁ 90 আসছে। অ্যাকচুয়াল অ্যানসার হচ্ছে 990, অর্থাৎ 1 লক্ষ কত আসছে? 1,78,990।
1,78,990 আমাদের A এর মান, অর্থাৎ স্টেপ 1 এ আমরা যে A বাইর করলাম, এই A এর মান হচ্ছে 1,78,990। সবাই কি লিখতে পারছি? জি ভাই। আচ্ছা, আমি কি তাহলে স্টেপ 2 তে যেতে পারি? জি ভাই। ওকে, তাহলে এখন আমরা স্টেপ 2 তে চলে যাব। যদি কেউ না বুঝতে পারো, প্রশ্ন এখনই করতে পারো। স্টেপ 1 এ আমাদের অ্যানসার আসছে A এর মান 1,78,990। এখন স্টেপ 2 লিখতে হবে। স্টেপ 2 এ লেখো টেবিল ফর ক্যালকুলেশন অফ লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। দেখো লেখাই আছে স্টেপ 2 টেবিল ফর ক্যালকুলেশন লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। কিন্তু খেয়াল করো, আমি শুধুমাত্র দুইটা ঘর লিখতে, অর্থাৎ ইয়ার আর এই যে কোন ঘরে কোন কাজ করব। কিন্তু আমাদের যেহেতু 5 বছর অঙ্ক, এর নিচে কিন্তু 5টা রো হবে, অর্থাৎ নিচে 5টা ঘর হবে। অর্থাৎ মোট ঘর হবে 7টা রো, 6টা কলাম। 7টা রো, 6টা কলাম। শিডিউলটা করতে হবে 7টা রো, 6টা কলাম। গতদিন আমরা কিন্তু এরকম একটা অঙ্ক করছিলাম লোন অ্যামোর্টাইজেশন শিডিউলে। গতদিন আমরা একটা অঙ্ক করছিলাম, এই যে দেখো এরকম ছিল। শিডিউলটা হবে এরকম। শিডিউলটা কি দেখা যায়? হ্যাঁ ভাইয়া দশমিকের পরে যদি সবগুলা সংখ্যা নিই তাহলে অ্যান্সার আসে 1,78,990.33 আসে। 90 তো আসে না। সবগুলো লাগে না, পরে 5 মিনিটে সবগুলো নিয়ে আমরা হয়ে যায় আমাদের। পয়েন্টের পরে 5 মিনিটে অ্যান্সার আসবে 990। 990 দিয়ে করলেই ভালো হবে। 990 ভাইয়া শুনতে পাচ্ছি না। বলছি, তোমরা কি এই যে লোন অ্যামোর্টাইজেশন শিডিউলটা দেখতে পাচ্ছো? জি ভাই। এই শিডিউলটা করতে হবে এখানে। আচ্ছা, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে। দেখো এখানে ইন্টারেস্ট আমরা কতদিন যে অঙ্কটা করেছিলাম এখানে 8% ছিল, কিন্তু আজকে ইন্টারেস্ট 8% না 15%? 15%। তাহলে এর জন্য এখানে 15% করতে হবে। হ্যাঁ, এখানে 8% হয়, এখানে কিন্তু 15% দিয়ে করতে হবে। তাহলে সবাই শিডিউলটা দ্রুত শেষ করো। এখন এই শিডিউলের বলে রাখি, গতদিনও আলোচনা করছিলাম, আজকে আরেকবার বলি। এই যে দেখো 4 নাম্বার ঘর, 4 নাম্বার ঘরে টাকা পাবো, ইন্টারেস্টের টাকা পাবো যে 2 গুণ ওই যে 15% দিয়ে। কিন্তু আমি দেখো সবটা নিচে লিখছিলাম যে লাস্ট ইয়ারে আমরা ইন্টারেস্ট যখন কাটবো তখন পার্সেন্টেজ করব না, লাস্ট ইয়ারে যে ইনস্টলমেন্ট আছে এখান থেকে বিগিনিং লোনটা মাইনাস করব। হ্যাঁ, বিগিনিং লোন মাইনাস করার পরে আচ্ছা, আর কথা না বলে শিডিউলটা শেষ করো। ভাই কি আপনি নোট করেন? সবাই শিডিউলটা শেষ করো। শিডিউলটা শেষ হলে আমাকে বলতে হবে যে ভাই শিডিউল করা শেষ। কথা শোনা যাচ্ছে না। শিডিউলটা শেষ হলে আমাকে বলবা যে ভাই শিডিউল করা শেষ। শিডিউলটা দ্রুত শেষ করো। আমার মতো এরকম ফাঁকা রেখো না, ওর ভিতরে কিন্তু যেগুলো লেখার দরকার সেগুলো লিখো। ভাইয়া আগের ক্লাসে তো পাইনি। হ্যাঁ, সমস্যা নেই। কোন ঘরে কি করতে হবে দেখো সব লিখে দিচ্ছি। বিগিনিং লোন আমাদের অঙ্কে দেয়া আছে, যেটা বিগিনিং মান 6 লাখ টাকা। ইনস্টলমেন্ট আমরা একটু আগে স্টেপ 1 এ বাইর করছি ইনস্টলমেন্ট, সেই টাকাটা প্রত্যেক বছরে যাবে। ইন্টারেস্ট কিভাবে পাবো? পয়সা হ্যাঁ, ইনস্টলমেন্ট হ্যাঁ এর মান পেয়ে গেছি না আমরা একটু আগে 1,78,990। ওই মানটা 5 বছরে বসবে। এরপরে ইন্টারেস্ট আমাদের 15% কাটতে হবে।
কিন্তু কোন ঘরে দেখো তো 2 গুণ 8% ছিল, গতদিন আমরা যে অঙ্কটা করছিলাম সেখানে 8% ছিল, কিন্তু আজকে 15%। হ্যাঁ, 2 নাম্বার ঘরের যে টাকা পাবো এই টাকার উপরে 15% এখানে বসাবো। অ্যাকচুয়াল পেমেন্ট কিভাবে পাবো? 3 - 4, তার মানে 3 নাম্বার ঘরে যে টাকাটা আছে এখান থেকে 4 নাম্বার ঘরের টাকাটা মাইনাস করে বসাবো। ইন্ডিং লোন কিভাবে পাবো? 2 - 5, তাহলে 2 নাম্বার ঘরে যে টাকাটা আছে সেখান থেকে 5 নাম্বার ঘরের টাকাটা মাইনাস করব, করে একটা ইন্ডিং লোন পেয়ে যাব। প্রথম বছরে যেটা ইন্ডিং লোন হবে, দ্বিতীয় বছরে সেটা বিগিনিং লোন হবে। আবারও বলছি, প্রথম বছরে যেটা ইন্ডিং লোন হবে, দ্বিতীয় বছরে সেটা বিগিনিং লোন হবে। ঠিক এভাবে 5 বছর কমপ্লিট করতে হবে। কারো বুঝতে সমস্যা? না। ওকে। আপনি ওই যে 5 বছরের যেটা বললেন যে ওইখানে ইন্টারেস্ট কাটা লাগবে না, শুধু বিগিনিং সেটা বাদ দিলেই হয়ে যাবে। এটা কি শুধু লোন অ্যামortization-এর ক্ষেত্রেই? হ্যাঁ, শুধুমাত্র লোন অ্যামortization শিডিউলের ক্ষেত্রে। হ্যাঁ, সাগর। বলতেছি প্রথম বছর কি ইন্টারেস্ট দিব? হ্যাঁ ভাই, আমাদের কি বছরের শুরু আছে, এটা বিগিনিং না এন্ডিং? এটা তো ইন্ডিং, এটা বছরের শুরু। হ্যাঁ, ইন্ডিং। ইন্ডিং। বিগিনিং বা বছরের শুরু হলে প্রথম বছরের সুদ দেয় না, কিন্তু যেহেতু বছরের শুরু না, তাহলে অবশ্যই প্রথম বছরের সুদ দিতে হবে। ও আচ্ছা। ওকে। ভাই ইন্টারেস্ট কি পয়েন্ট উপরে রাখবো? না, ছকের মধ্যে পয়েন্টে করে রাখতে হয় না। এই ইনস্টলমেন্টটা কত হয়েছিল? 1,78,990 প্রত্যেক ঘরে ওই টাকাটাই বসবে। আচ্ছা, গতদিন যারা ক্লাস করা নাই তাদের উদ্দেশ্যে আরো একবার বলতেছি যে আমাদের এই জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাস করতে গেলে কিন্তু 40 মিনিট হলে অটোমেটিক্যালি লাইনটা কেটে যায়। এর জন্য যখনই প্রথম সেশনে লাইন কেটে যাবে, আবারও ঠিক একইভাবে আমি গ্রুপে আরেকটা লিংক দিয়ে দেব, সেই লিংকে আবারও তোমাদের প্রবেশ করতে হবে। ভাইয়া, ইন্টারেস্টের ক্ষেত্রে আগে তো হচ্ছে বিগিনিং দিয়ে আমরা আগের দিন যেটা করছিলাম সেটাতে বিগিনিং ছিল, এটাতে নাই, তাহলে কেটে ইন্টারেস্ট কাটতে হবে? অবশ্যই প্রথম বছর থেকে ইন্টারেস্ট হবে, অর্থাৎ 5 বছরে ইন্টারেস্ট যাবে। ও আচ্ছা, ঠিক আছে। 90,000 ইন্টারেস্ট হবে। আচ্ছা, ইন্টারেস্ট প্রথম বছরে কত আসছে? 90,000। নাও শেষ করো। আমাদের হাতে আর 6 মিনিট থাকছে, 6 মিনিট পরে কিন্তু লাইনটা কেটে যাবে, আর লাইন কেটে গেলে আমি নতুন করে লিংক দিলে সেই লিংকে আবার সবাই প্রবেশ করবা। ভাই শেষ হয়ে গেছে, 0 আসছে। 0 আসছে লাস্ট বছরে, তাই তো? জি। ওকে, সবাই একটু শেষ করো। আচ্ছা, আমাদের এই যে গ্রুপটা অ্যাকাউন্টিং ফিনান্স বা মার্কেটিং যে গ্রুপটা, আমাদের মোট গ্রুপে স্টুডেন্ট আছে প্রায় 100 জন, কিন্তু ক্লাস করে কিন্তু 33 জন বা 35 জন, যেমন আজকে ক্লাস করছে 47 জন মাত্র। তাহলে 50% এই জন্য তোমাদের ফ্রেন্ড যারা ক্লাস করছে তাদেরকে ইনফর্ম করতে হবে। আসলে কি তোমরাই বলো তো, ক্লাসটা মানে বুঝতে কি সমস্যা? তোমরা যে সরাসরি যে ক্লাসগুলো করো কোচিং এ, সেরকমই হচ্ছে না? দেখো তো বুঝতে সেরকমই লাগছে যে, দেখো বুঝে যেহেতু সমস্যা হচ্ছে না, আর কোচিং করলেই যদি আমাদের হঠাৎ করে 2 মাস সময় দিয়ে পরীক্ষা ডেট দিয়ে যায়, সেটা বিপদে পড়ে যাবো। এজন্য তাদেরকে আমরাও তো বুঝাবো, তোমরাও ফ্রেন্ডদের বলবা যে আমরা ক্লাস করছি, সবাই একসাথে ক্লাস করতে হবে বা ক্লাস করবো আমরা, তাহলে সুবিধা হয়। স্টুডেন্ট বেশি হলে তাহলে তাদের লসটা হয় না বা তাদের ক্ষতিটা হয় না। হ্যাঁ, হ্যাঁ, শেষ হয়ে গেছে। আচ্ছা, সবার শেষ হয়ে গেছে? বর্ষার শেষ হয়েছে? বর্ষা না ভাই, শেষ হয় না কেন আমার? আচ্ছা, সবাই শেষ হলে বলবা। সবার শেষ হলে আমি পরের স্টেপে চলে যাব, এবং 5 বছরে অর্থাৎ পঞ্চম বছরে যে ইন্ডিং লোন কিন্তু 0 হবে।
মনিকা হয়ে গেছে? আচ্ছা, কিন্তু না ভাই এখন একটু বাকি আছে। আলামিন আলামিন যে ভাই এখন বাকি আছে। আচ্ছা আচ্ছা হয়ে গেছে, মিলে গেছে। স্টেপ 2 লোন অ্যামortization শিডিউল মানে সবারই মোটামুটি শেষ হয়েছে নাকি? আর লাস্ট বছরে জি ভাইয়া। লাস্ট বছরে ইন্ডিং লোনটা 0 হয়েছে। জি ভাইয়া। ওকে ভাই আমার হচ্ছে 1 লক্ষ, ভাই দেখেন 1,37,640 এটা হয়েছে অ্যাকচুয়াল পেমেন্ট ওখানে কিসে অ্যাকচুয়াল পেমেন্ট। হ্যাঁ বলছি যে অ্যাকচুয়াল লাস্টে লাস্টে না নিলে তো 0 হবে না তো। হ্যাঁ 0 হবে, লাস্ট বছরে 0 হইলে তোমার অঙ্ক হয়েছে, সমস্যা নেই। চতুর্থ বছরে কত আছে? 0 হয়েছে। ওকে ওকে তাহলে আমরা ভাই? হ্যাঁ চতুর্থ বছরে কত টাকা আসছে মানে অ্যাকচুয়াল? আচ্ছা চতুর্থ বছরে একটু বলো তো অ্যাকচুয়াল পেমেন্টটা কত আসছে? 1,55,640। আমার আছে 1,53,343। 55,640 আসছে। এরকম হওয়ার কথা না। আবু জাফর কত আসছে? আবু জাফর ভাই আমার কিন্তু মিলছে বুঝছেন। আচ্ছা লাস্ট বছরে যে 0 হইলে সমস্যা নেই, একটু কম হবে। এই যে দুজন দুটো উত্তর বললো জুয়েল আর কারিনা, কিন্তু একটু বেশি ডিফারেন্স হলে এত ডিফারেন্স তো হওয়ার কথা না। না কিন্তু লাস্টে তো মিলে গেছে ভাইয়া। হ্যাঁ লাস্টে তো মিলে যায়, কারণ আমরা ওই যে লাস্ট বছরে যে দেখো তো এই যে খেয়াল করো এই যে এখানে যে ইনস্টলমেন্ট মাইনাস ডিলিট করে দিলা লাস্ট বছরে। হ্যাঁ ওইটাই তো করছি। হ্যাঁ অঙ্ক ভুল হলেও কিন্তু লাস্ট বছরে 0 হয়ে যাবে এই কাজটা করার কারণে। ভাই আমার আসছে 1,55,640 লাস্ট বছরে। এইটা আমারও আসছে ভাইয়া। আচ্ছা তাহলে 1,55,000 ওইটাই ঠিক আছে দাদা। তাহলে এটাই ঠিক আছে মনে জুয়েল, তোমার এটা একটু মানে কারেকশন করা লাগতে পারে, ঠিক আছে? পরে কারেকশন করে দিও। ওটা 1,55,608। ওই তো 55,500 হবে, পয়েন্টের পরে কম বেশি নেওয়ার কারণে। আচ্ছা আমরা স্টেপ ক্লোজ করি, স্টেপ 3 তে যাব। স্টেপ 3 দেখো স্টেপ 3 তে সবাই খাতায় স্টেপ 3 লিখো। স্টেপ 3 লিখো ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো চলে গেছে। ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। স্টেপ 3 দিয়ে লিখতে হবে ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আচ্ছা এখনই কিন্তু লাইনটা কেটে যাবে, আমাদের হাতে আর 1 মিনিট টাইম আছে, 1 মিনিটেরও কম। লাইনটা কেটে গেলে আমি সেকেন্ড লিংকটা দিয়ে দেব, তোমরা সেকেন্ড লিংকে আবার প্রবেশ করবা। তবে দ্রুত একটু ডেপ্রিসিয়েশনটা বের করে ফেলো। দেখো ডেপ্রিসিয়েশনের শুরু নিচে লেখা আছে যে কস্ট মাইনাস তাহলে কস্ট আমাদের অঙ্কে দেয়া ছিল 6 লাখ টাকা, কিন্তু স্যালারি হলো অঙ্কে নেই, তার মানে 0 আর লাইফ টাইম আছে 5, তার মানে 6 লক্ষে 1 লক্ষ 1,20,000 আসছে। হ্যাঁ তাহলে ডেপ্রিসিয়েশন আসবে 1,20,000, কারণ ওটার সাথে 6 লাখ স্যালারি 0 আর লাইফ টাইম 5 বছর। যেহেতু লাইনটা কেটে যাবে, আমরা স্টেপ 4 সেকেন্ড লিংকে শেষ। সবার
সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? বাবা কান ফেটে গেল। আর 1 মিনিট পরে আমরা শুরু করব। অনেকে অ্যাড হচ্ছে তো একটা হয়ে হ্যাঁ হ্যাঁ ওখানে কস্টের জায়গায় কত টাকা দিবার একটু যদি বলেন। কস্ট আমাদের অঙ্কের যেটা পিভির মান 6 লাখ টাকা। আর এসভি এসবি মানে সালভেজ ভ্যালু, অঙ্কের কোনো সালভেজ ভ্যালু নামে কিছু ছিল না, তার মানে 0। আর লাইফ টাইম তো 5 বছর, ইউজেবল লাইফ তো 5 বছর। ও আচ্ছা 6 লাখ ভাগ 5 দিলে 1 লক্ষ 20 হাজার। ওকে, তাহলে আমাদের স্টেপ 3 শেষ হলো। হ্যাঁ কিছু বলতে চাও আলকামা? ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। ওকে ওকে, তাহলে আমরা এখন স্টেপ 4 থেকে শুরু করব। স্টেপ 4 দেখো, স্টেপ 4 দিয়ে খাতা লিখতে হবে ক্যালকুলেশন অফ ডিসকাউন্টিং রেট, অথবা পিভি ফ্যাক্টর দেয়া আছে, যেকোনো একটা লিখতে পারো তুমি। ক্যালকুলেশন অফ পিভি ফ্যাক্টর লেখো, তাহলে ভালো হবে। ক্যালকুলেশন অফ পিভি ফ্যাক্টর, কারণ আমাদের ছকের মধ্যে পিভি ফ্যাক্টর লিখতে হয়। হ্যাঁ, তাহলে লেখো স্টেপ 4 দিয়ে ক্যালকুলেশন অফ পিভি ফ্যাক্টর। ক্যালকুলেশন অফ লিখছি। পিভি ফ্যাক্টর, যে পিভি ফ্যাক্টর সমান পিভি ফ্যাক্টর সূত্র হচ্ছে যে এটা ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস টিআর। পিভি ফ্যাক্টর সমান ইন্টারেস্ট রেট ইনটু 1 মাইনাস টিআর। এখন আমরা যদি একটু অঙ্কে দেখে আসি, দেখো তো অঙ্কে ইন্টারেস্ট রেট ছিল 15% আর একবারে নিচে ট্যাক্স রেট ছিল 40%। তাহলে ইন্টারেস্ট রেট আছে 15% আর ট্যাক্স রেট আছে 40%। হ্যাঁ, প্রথম দিনেই বলছিলাম সকল রেট গুলো আমরা অবশ্যই পয়েন্টে বসাবো। সকল রেট গুলো আমরা পয়েন্টে বসাবো। তাহলে ইন্টারেস্ট রেটটাও পয়েন্টে বসাবো, 1 মাইনাস টিআর টাও পয়েন্টে বসাবো। ক্যালকুলেশন করে দেখো অ্যানসার কত পার্সেন্ট আসে, কত আসে অ্যানসার? 0.09 আসছে। 0.09 বা 9%। হ্যাঁ 0.09 বা 9%, এটাই বলো না কেন, 0.09 এই রাখো, সমস্যা নেই। তাহলে স্টেপ 4 এর অ্যানসার আসছে 0.09। এখন আমি স্টেপ 5 এর হ্যাঁ মরিয়ম কি বললা? এই 0.09 কি পরে পার্সেন্ট করে দিতে হবে? 0.09 রাখলেও হবে, আর দিয়ে যদি পাশে 9% লেখো তাও হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে স্টেপ 5 এ আসি। স্টেপ 5 এ দেখো লিখছি যে ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট। স্টেপ 5 এ লেখো ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট। ক্যালকুলেশন অফ অ্যানুয়াল পেমেন্ট। আর অ্যানুয়াল পেমেন্ট সমান দেখো নিচে সূত্রটা লিখছি যে অ্যানুয়াল পেমেন্ট সমান ইনস্টলমেন্ট অ্যামাউন্ট প্লাস মেইনটেনেন্স কস্ট। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট প্লাস মেইনটেনেন্স কস্ট। হ্যাঁ রাহান কি বললা? না রেকর্ডিং হচ্ছে না ভাই। প্রথম ক্লাসটা রেকর্ডিং হয়েছে বা রেকর্ড করছি আমরা, দ্বিতীয় ক্লাসটা আর কোনো ক্লাসে রেকর্ড হবে না, কারণ অনেকে ইচ্ছাকৃতভাবে ক্লাসে না এসে পরে রেকর্ডটা পেতে চায়। হ্যাঁ, এই জন্য বা জটিলতার কারণে কিছু আমি একটু আগে যেমন বলছিলাম যে আমাদের গ্রুপে মোট 100 জন আছে, কিন্তু ক্লাস করে 40 থেকে 45 জন, কিন্তু সুবিধাটা পায় 100 জন। কিন্তু আমরা চাচ্ছি যে যারা ক্লাস করবে শুধুমাত্র তারা সুবিধাটা পাবে। এজন্য আমরা রেকর্ড করব না, রেকর্ড করলেও তোমাদের গ্রুপে আর দেব না। তাহলে যারা ক্লাস রেগুলার করবে ভাই সেগুলোর জন্য আলাদা একটা গ্রুপ করেন। সেগুলো আমরা করব 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে যারা রেগুলার ক্লাস করবে তারা পুরো আলাদা হয়ে যাবে। হ্যাঁ,
এবং সেখানে একটা আইডি দেবো, সেই আইডি দিয়ে অনলাইনে ঢুকে বলবো। একটা মিনিট, আমার একটা ফোন আসছে, আমি একটু পিক করবো। কালকে কি বার? বৃহস্পতিবার। হ্যাঁ দিতে পারে সমস্যা নেই। আমি যে কোনো দিন দিতে পারি, দিয়ে আমাকে জানাবেন যে স্যার এই দুইটা ক্লাস আমার বা তোমার ওই মিউট করে দাও তোমার এটা। হ্যাঁ এসটে 4 এর এটা একটু বলবে কেউ? ওটা একটু মিস্টেক হইছে আমার। আচ্ছা এসটে 4 হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর বার করতে হবে, আর পিভি ফ্যাক্টরের সূত্র হচ্ছে ইন্টারেস্ট রেট 1 - TR। ইন্টারেস্ট রেট আমাদের অঙ্কে ছিল 15% আর ট্যাক্স রেট ছিল 40%। ক্যালকুলেশন করে आंसर আসছে 0.09। আর স্টেপ 5 এ দেখো আমরা অ্যানুয়াল পেমেন্ট বের করছি। অ্যানুয়াল পেমেন্টের সূত্র লিখছি আমরা ইনস্টলমেন্ট প্লাস মেইনটেনেন্স কস্ট। ইনস্টলমেন্ট আমরা স্টেপ 1 এ বাইর করছিলাম 1,78,990, কিন্তু অঙ্কে দেখো মেইনটেনেন্স কস্ট নামে কোনো কিছুই ছিল না, এজন্য মেইনটেনেন্স কস্টের ওখানে 0 হবে। যে অ্যানুয়াল পেমেন্ট হবে 1,78,990। বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? না ভাই না ভাইয়া আবার একটু বলেন। স্টেপ 5 এ দেখো অ্যানুয়াল পেমেন্টের সূত্র আমরা লিখছি ইনস্টলমেন্ট অ্যামাউন্ট প্লাস মেইনটেনেন্স কস্ট। ইনস্টলমেন্ট অ্যামাউন্ট আমরা স্টেপ 1 এ বাইর করছিলাম 1,78,990, আর মেইনটেনেন্স কস্ট আমাদের অঙ্কে কিছুই ছিল না, এজন্য মেইনটেনেন্স কস্ট 0। তার মানে অ্যানসার আসবে ওই 1,78,990। হ্যাঁ ভাইয়া একটা কথা ছিল। বলো। এই যে আমি ফার্স্টে যে প্রথম স্টেপটা ওই যে ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা আমার 1,78,987 বেরোয়, মনে হয় পয়েন্ট কম বেশির জন্য একটু সমস্যা আছে। আচ্ছা ভাইয়া মেইনটেনেন্স কস্ট কি কোশ্চেন দেয়া থাকবে? হ্যাঁ অঙ্কে দেয়া থাকবে। আমাদের এই যে অঙ্কটা দেখো তো, এই যে অঙ্কটা কোথাও কি মেইনটেনেন্স কস্ট ছিল? না আমাদের অঙ্কে দেয়া যদি থাকে তাহলে আমরা ওখানে বসাবো, না হলে বসাবো না, ঠিক আছে? ঠিক আছে। ওকে এখন আসি স্টেপ 6, লাস্ট স্টেপ, যেটা আমাদের রেকর্ডে চাইছে, কিন্তু যেহেতু আমাদের রেকর্ডে পিভি অফ এনসি চাইছে, এজন্য আমরা স্টেপ 6 না দিয়ে লিখবো রিকোয়ার্ড। স্টেপ 6 না দিয়ে রেকর্ড লিখবো, কারণ আমাদের রেকর্ডে এই যে পিভি অফ এনসিটা বের করতে বলছে, এজন্য আমরা এই সাতের উপরে রেকর্ড দেব, দিয়ে লিখবো টেবিল ফর ক্যালকুলেশন পিভি অফ এনসিও। স্টেপ 6 না দিয়ে লিখবো রিকোয়ার্ড, দিয়ে লিখবো টেবিল ফর ক্যালকুলেশন পিভি অফ এনসিও। যেহেতু আমাদের রেকর্ডে এটাই চাইছে, এজন্য আমরা রেকর্ড দেব। দিয়ে দেখো সবটা অবশ্যই এই সবটাকে খাতায় আড়াআড়ি, তোমাদের খাতাটা একটু আড়াআড়ি করে নিতে হবে, না হলে 10টা ঘর হবে। তো যদি তোমরা এইভাবে রাখো 10টা ঘরে একটু সমস্যা হবে, আড়াআড়ি করে নিতে হবে খাতাটা। আগে বলবেন একটু আড়াআড়ি করে নাও, নাহলে দেখো সবটা 10টা সব না হবে। এবং স্ক্রিনশট দিলে তো হবে না, কারণ নিচের দিকে আরো 5টা ঘর হবে না। নিচের দিকে এটা কিন্তু 2টা ঘর করছে, নিচের দিকে কিন্তু 5টা ঘর হবে। ইয়ার 5টা না, ইয়ার 5টা, এজন্য নিচে আরো 5টা ঘর হবে। সবাই সবটা কমপ্লিট করে ফেলো। সবাই সবটা করতে হবে, এবং নিচের দিকে কিন্তু 5টা ঘর করতে হবে।
ভাই এমটা কি? এমসি মানে মেইনটেনেন্স কস্ট। ক্লিয়ার না আবার আবার বলো। হ্যাঁ আপনি একটু জোরে বলেন। এমসি মানে মেইনটেনেন্স কস্ট। ভাইয়া ছকটা হ্যাঁ সবটা দিচ্ছি। এই যে সবটা। ভাইয়া এই যে 3 নাম্বার 4 নাম্বার ও 5 নাম্বার যোগ করে 6 নম্বরে বসাইছি, এই তিনটা না দিয়ে যদি 6 নম্বরে ওইটা যদি 3 নম্বরে দিই কোনো সমস্যা হবে? এই তিনটা না বসাইলে কোনো সমস্যা নেই, জাস্ট ভালোভাবে বোঝানোর জন্য এগুলো আলাদা করা হয়েছে, এছাড়া কিছু না। আচ্ছা সবটা যদি সকাল কাটা হয়ে যায় তাহলে আমি সফটওয়্যার সম্পর্কে একটু আলোচনা করব। ভাই 9 নম্বর ঘরটা কি বলেন? আচ্ছা 9 নাম্বার ঘর এখন যেভাবে আছে সেভাবে রাখো, পরে বলবো। আমি প্রথম থেকে আলোচনা করতে সবার কি সবটা ওঠানো শেষ? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ শেষ। আচ্ছা সবার যদি সবটা ওঠানো হয়ে যায় তাহলে এখন নিয়ে আমি মোটামুটি সবটা নিয়ে সবাই একটু দিকে খেয়াল করো। আচ্ছা প্রথমটা আমাদের দেখো প্রথম আছে ইয়ার, তাহলে ইয়ার 5 বছর, তার মানে ইয়ার 1 2 3 4 পরপর নিতে 5 বছর দিচ্ছ সবাই। হ্যাঁ দিছি। জি ভাইয়া অ্যানুয়াল পেমেন্ট, দেখো অ্যানুয়াল পেমেন্টে স্টেপ 5 এ আমরা যেটা করব সবসময় স্টেপ 5 এর টাকাটা নিতে হবে। তার মানে স্টেপ 5 এ আমরা বের করছিলাম, দেখো 1,78,990 ছিল না? জি ভাইয়া 5 বছরে প্রত্যেক বছরে ওই টাকাটা বসায় দাও, 1,78,990। এমসির ওখানে না প্রত্যেকটা বছরে ওই সেম টাকা হবে। হ্যাঁ 2 নম্বর ঘরে প্রত্যেক বছরে 1 টাকা হবে, 1,78,990। 2 নম্বর ঘরে অ্যানুয়াল পেমেন্ট প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রত্যেক বছরে 1,78,990 টাকা বসাতে হবে। বসাইছো সবাই? জি ভাইয়া তাহলে কি আমি 3 নম্বর ঘরে চলে যেতে পারি? ওকে জি ভাইয়া 3 নম্বর ঘরে দেখো লিখছি ইন্টারেস্ট এক্সপেন্স। একটু তোমাদের খাতার উপরে চলে যাও, দেখো লোন অ্যামortization শিডিউলে ইন্টারেস্ট অ্যামাউন্ট নামে একটা ঘর ছিল। লোন অ্যামortization শিডিউলে ইন্টারেস্ট নামে একটা ঘর ছিল। ওইখানে দেখো 5 বছরে 5টা ইন্টারেস্ট আছে, ওই ইন্টারেস্ট গুলো এখানে নিয়ে আসতে হবে। প্রথম বছরের ইন্টারেস্ট প্রথম বছরে বসাতে হবে, দ্বিতীয় বছরের ইন্টারেস্ট দ্বিতীয় বছরে এইভাবে 5টা বছরের ইন্টারেস্ট বসাতে হবে। ভাই যার মিলছে তার থেকে সে একটু অ্যামাউন্ট গুলো বলুন তো। আবার বলছি লোন অ্যামortization শিডিউলে যে ইন্টারেস্ট নামে একটা ঘর ছিল, সেই ঘরে যে টাকাগুলো ছিল প্রথম বছরের টাকা এখানে প্রথম বছরে বসাতে হবে, দ্বিতীয় বছরের টাকা দ্বিতীয় বুঝছি অনেকে তো অ্যানসার মিলে নাই, এজন্যই বলতেছি যে ইন্টারেস্ট এক্সপেন্স যার মিলছে মানে অঙ্ক মিলছে তার থেকে মানে অ্যামাউন্ট গুলো একটু বলতে। প্রথম বছরে 90,000। আচ্ছা প্রথম বছরে 90,000 ইন্টারেস্ট, দ্বিতীয় বছরে 76,652। দ্বিতীয় বছরে 76,652। তৃতীয় বছরে 61,301। তৃতীয় বছরে 61,301। চতুর্থ বছরে 43,647। চতুর্থ বছরে 43,647। পঞ্চম বছরে 23,350। ঠিক আছে জি ভাইয়া আচ্ছা তার মানে পঞ্চম বছরে 23,350।
তৃতীয় বছরে তৃতীয় বছরে কত আসছে? 61,301 61,301। আচ্ছা তাহলে 5টা বছরে কি আমরা ইন্টারেস্ট বসাতে পারছি? জি ভাইয়া ওকে জি জি এরপরে দেখো তো 3 নাম্বার স্টেপে আমরা ডেপ্রিসিয়েশন বের করছিলাম 1,20,000। আমাদের 4 নাম্বার ঘর লেখা আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, তার মানে ওই যে 1,20,000 পাইলাম 5টা বছরে 1,20,000 বসাতে হবে। 5টা বছরে 1,20,000 বসাতে হবে। বসাইছো সবাই? জি ভাইয়া জি ভাই এরপরে দেখো আমাদের এনসি, এই এমসি মানে হচ্ছে মেইনটেনেন্স কস্ট। আমাদের কোনো মেইনটেনেন্স কস্ট ছিল? না না। জিরো। যেহেতু মেইনটেনেন্স কস্ট ছিল না, প্রত্যেক বছরে 0 দিয়ে দাও। এমসির ঘরে প্রত্যেক বছরে 0, মেইনটেনেন্স কস্ট যেহেতু অঙ্ক ছিল না, প্রত্যেক বছরে 0 হবে। এখন দেখো আমাদের 6 নাম্বার ঘরের নাম হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট দেখো এই যে ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন আর মেইনটেনেন্স কস্ট এই যোগ করে পাবো। তাহলে প্রত্যেক বছর এই যোগ করে বসাবো সবাই। 3, 4 আর 5। এখন 5 নাম্বার ঘরে টাকা তো নেই, তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার যোগ করে বসাও। 2,10,000। প্রথমটা 2,10,000। ভাইয়া আপনার কথা ক্লিয়ার না। আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। মরিয়ম গিটার বাজ দিতে মাঝে মধ্যে। সেকেন্ড 96,652 আমার বাড়ি দিছে ভাই। তারপরে 1,81,301 আচ্ছা কোনো একজন বলো প্রথম বছরে কত আসছে? প্রথম বছরে 2,10,000 আচ্ছা 2,10,000 প্রথম বছরে। দ্বিতীয় বছরে 1,96,652 1,96,652। তৃতীয় বছরে 1,81,301 1,81,301। চতুর্থ বছরে 1,63,647 1,63,647। পঞ্চম বছর 1,43,350 1,43,350। সবার কি মিলছে? মিলছে অবশ্যই কিছু ফাঁকিবাজ আছে, তারা কিন্তু ক্যালকুলেশন না করে আমি যা বলছি তাই উঠাই নিয়ে বলছে যে মিলছে। হ্যাঁ যাই হোক আমরা সেদিকে না যাই। ভাইয়া আমার তো 1,42,350 হয়েছে লাস্টেরটা। আচ্ছা 1,43,350 বসাও, পরে মিলাই নিয়ে নি, পরে তো আর ক্যালকুলেশন করে নি, ঠিক আছে? ইন্টারেস্ট এক্সপেন্সে লাস্টের ঘরটায় 22,350 হবে না? না 23,350 23,350 হবে। এই যে 1,000 দিয়ে দিলা স্বর্ণা। আচ্ছা ভাই 1,000 নিয়ে আসো স্বর্ণার কাছ থেকে ভাই। করোনার সময় 1,000 টাকার অনেক মূল্য আছে। যাই হোক তাহলে আমাদের টোটাল কস্ট হয়ে গেছে। এরপরে দেখো ট্যাক্স সেভিং। এই ট্যাক্স সেভিং দেখো কিভাবে পাবো। ট্যাক্স সেভিং দেখো আমরা লিখছি 6 গুণ ট্যাক্স রেট, তার মানে 6 নাম্বার করে এই যে টোটাল কস্ট পাইলাম, এর উপর ট্যাক্স কাটতে হবে। ট্যাক্স রেট অঙ্কে 40% ছিল, তার মানে 6 নাম্বার ঘরে যে টাকাগুলো আমরা পেয়ে গেছি প্রত্যেকের উপরে 40% কেটে ঘরে বসাতে হবে। সবাই একটু বসাও। ভাই পয়েন্ট আসছে। পয়েন্ট আসছে। এর মধ্যে আমরা পয়েন্ট নেব না, পূর্ণ সংখ্যাটা নেব। আচ্ছা প্রথম বছরে কত আসছে বলো? 84,000 জুয়েল বলতেছে, জুয়েল বলো, একজনে বলো। আচ্ছা প্রথম বছরে 84,000, তারপরে 78,661 আচ্ছা 78,661। জি জি ভাই এখানে যদি 620 তৃতীয় বছরে কত? 520 ভাই 520। হ্যাঁ ওই দ্বিতীয় নাম্বার যদি 78,660 টাকা আসছে, 1 টাকা কম আসছে। 1 টাকা কম।
পয়েন্টের পরে একটা ওই টাকাটা ভিক্ষুককে দিয়ে দিই। আচ্ছা চতুর্থ বছরে কত 65,459 65,459 ঠিক আছে। আচ্ছা পঞ্চম বছরে 57,340 57,340 সবার কি হয়েছে? জি ভাইয়া হইছে। ভাইয়া তৃতীয় বছরটা বলেন। তৃতীয় বছরে কত হচ্ছে? 72,520 ওকে 72,520 জি আর পঞ্চম বছরে 57,340 হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে সেই এনসিও তে 2 মাইনাস 7 তার মানে 2 নাম্বার ঘরে যে টাকা আছে সেখান থেকে 7 নাম্বার ঘরে টাকাটা মাইনাস করতে হবে। 2 নাম্বার ঘরে যে টাকা ছিল আমাদের 1,78,990 মনে হয় নাকি? পরীক্ষার সময় এত মাইনাস হতে মনে রাখতে গেলে তো না ভাই প্রথম অঙ্ক না এই দুটো অঙ্ক করলে দেখবো ক্লিয়ার হয়ে গেছে। ভালোই বড় ভাই। হ্যাঁ আসেন। আপনি তো বলে যাচ্ছেন বাস্তবে মুখস্থ করে করতে হেভি কষ্টকর। এই অঙ্ক ভাই আমরাও স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ এই লিস্ট ফাইন্যান্সিয়ার অঙ্ক তোমাদের 10 মার্কসের আসবে এবং এর জন্য তুমি 30 মিনিট টাইম পাবা। 30 মিনিটে অঙ্ক সম্পূর্ণ আনসার করা সম্ভব। না ভাই আমরা কেউ জিনিয়াসে জন্মগ্রহণ করি না। তোমাদের মতো আমিও ফাঁকিবাজ ছিলাম। হয়তো এখন ভাইয়া হয়েছে অনেক কথা বলি। হ্যাঁ না 30 মিনিটে ভাই মেলা কম সময় হয়ে যায়। এই অঙ্কটা মেলা বড়। হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরে 1 ঘন্টা চাই। ভাইয়া হয়ে গেছে। ওকে তাহলে 8 নম্বরে এনসিও আমরা পেয়ে গেছি। এনসিও প্রথম বছরে কত আসছে? 94,990 কত 94,990 990 94,990 তৃতীয় বছরে 1,329 ঠিক আছে 1,329 আচ্ছা তৃতীয় বছরে 1,13,470 হ্যাঁ ঠিক আছে আরেকবার বলো জুয়েল 1,06,000 বা 1,06,470 ঠিক আছে ভাই একজন বল চতুর্থ নম্বরে হলো 1,13,531 পঞ্চম বছরে হচ্ছে 1,21,650 হ্যাঁ হয়ে গেছে সবাই কি লিখতে পারছো? জি ভাইয়া দেখো এর পরের ঘর পরের বার তো কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে। এটা ভাইয়া আপনার কথা কিছু শোনা যাচ্ছে না মাঝে মাঝে। আমি আপাতত কিছু বলছি না। ভাইয়া তো এখনো কিছু বলতেছে না, তা কি করে শোনা যাবে? ভাইয়ের আওয়াজটা একটু কম হচ্ছে। আমাদের আওয়াজটা অনেক আচ্ছা সবাই কথা বললে তো হবে না, তাই না? সবাই খুব ব্যস্ত। তাই না? সেটাতে মনে হচ্ছে। আচ্ছা সবাই একটু দেখা যাচ্ছে কিনা তোমাকে বলতে হবে। যাচ্ছে ভাইয়া। কি দেখতেছিস? ভাইয়া দেখাচ্ছে তাই দেখতেছি। আচ্ছা এখন খেয়াল করো 9 নাম্বার ঘরটা 9 নাম্বার ঘরে 9 নাম্বার ঘরে দেখো আমাদের ছিল কি 9 নাম্বার সমান লেখা নেই তাই না? 9 নাম্বার ঘরে সবাই একটু এটা লিখতে হবে। এই যে 9 সমান যে ব্র্যাকেট 1 সমান হাফ 1.9 সমান এটা লিখতে হবে। 9 সমান ঠিক এভাবে দেখা যাচ্ছে এটা 9 নাম্বার ঘরে লেখো। এটা 9 সমান দিয়ে ওটা 9 নাম্বার ঘরে লেখো। দেখি ভাইকে লিখছো? সমান কেন? আচ্ছা আমি বুঝাবো, সমস্যা নেই। আগে লিখে নাও। এখন খেয়াল করতে হবে আমাদের এবি ফ্যাক্টর, এই বি ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে এরকম। দেখো
যে ফ্যাক্টর বের করার জন্য হচ্ছে যদি আমরা এই এরকম ভাবে বের করি তাহলে 5 বছরের জন্য 5 বার বের করা লাগবে। 5 বছরের জন্য 5 বার বের করা লাগবে। কিন্তু যদি আমরা এই যে সূত্রটা লিখলাম সেভাবে লিখে এই যে এইভাবে যদি লিখি এভাবে তাদের কাছে ক্যালকুলেটর আছে সুন্দরভাবে ক্যালকুলেটরে লেখা আছে যে 1 দাও কম্পিউটার 1 উঠাও। যাদের কাছে ক্যালকুলেটর আছে 1 উঠাইছো? না দেয়া লাগবে না 1 তারপরে সমান তারপরে ভাগ 1.09 দিয়ে সমান দাও যাতে একটা মান আসছে 0.91743 0.9017 যে দুই রকম হলো কেন? 0.9174319192 এটা বছরে বসাও এবং বছরে 5টা পয়েন্টে পরে কিন্তু 5টা নিবা প্রথম বছরে বসাও। এই ফ্যাক্টরে ঘরে বছরে বসাইছো? যে ক্যালকুলেটরে এবারে আবার সমান দাও ক্যালকুলেটর সমান চাপো দেখো কয়টা ডিজিট নিব? 5টা 0.84168 আচ্ছা ক্যালকুলেটর আবার সমান দিয়ে যেতে হবে এভাবে দেখো প্রত্যেক বছরে বসাও আবার পরে আবার সমান দাও দেখো পরেরটা চলে আসবে। অত শুধু সমান দিলে পরের মানগুলো চলে আসবে। ভাইয়া আরেকবার বলেন বুঝতে পারিনি। এইভাবে ক্যালকুলেটরে উঠাইছো তুমি একটা মান। হ্যাঁ প্রথমটা কত হচ্ছে 91743 91743 এরকম আসছে তো? হয়ে গেছে সবগুলা। হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ আসছে। আচ্ছা দিলে আবার সমান দাও দেখো একটা মান আসবে দ্বিতীয় বছরে বসাতে হবে আবার সমান দেবে যেটা বছরে আবার সমান করতে হবে। ওকে তাহলে আমরা পি ফ্যাক্টর সবাই পেয়ে গেছি নাকি? জি ওকে তাহলে পি ফ্যাক্টর পেয়ে গেলাম লাস্ট ঘর পিবি ফ্যাক্টর অফ এনসিও না এই ফ্যাক্টর লেখার দরকার নেই শুধুমাত্র লিখলাম পিবি অফ এনসিও। মানগুলো মিলাবেন ভাই। হ্যাঁ পয়েন্টগুলো মিলাবো তাই? হ্যাঁ একজন বলো 0.91743 ঠিক আছে একজন বলতে আবু জাফর বলো 0.91743 0.0884168 667 ঠিক আছে একজন 5 ডিজিট করে নিচ্ছি 0.77118 হ্যাঁ 0.70842 হ্যাঁ 0.64993 হ্যাঁ ঠিক ওকে পিভি অফ এনসিও এখানে ফ্যাক্টর লেখা হবে পিভি অফ এনসিও তাহলে পিভি অফ এনসিও লিখো 8 9 তারপরে এই যে এনসিও পাইছিলাম 8 নম্বর ঘরে আর 9 নম্বর ঘরে পিভি ফ্যাক্টর এই দুটো করে টাকাগুলো বসাও। একদম 8 নাম্বার এবং 9 নাম্বার গুণ করে বসাতে হবে। তৃতীয় বছরে কত হয়েছিল আবার বলবো আগে? এনসিও তৃতীয় বছরে পিভি ফ্যাক্টর কত আসছে? এনসিও না পিভি ফ্যাক্টর 0.77218 ঠিক আছে। ওকে তাহলে পিভি অফ এনসিও দ্রুত বের করে ফেলতে হবে। হয়ে গেছে। ভাই বের করছি। wait for some time শেষ। এক মিনিট ভাইয়া শেষ না ভাইয়া ভালোই আছে হয়ে গেছে। কথা কইলা সাগর
জাফর ঠিক আছে ঠিক আছে অ্যানসার গুলো মিলাও জাফর অ্যানসার কও 27147। হ্যাঁ তোর নাম কি জাফর 44445। আবার আমাকে দুয়েল বেশি বলবে 84445। 45 বল তারপরে 82214। ঠিক আছে 80429। হ্যাঁ, না, হ্যাঁ, 400। ঠিক আছে ঠিক আছে 28 ঠিক আছে 29 28 একটা বলি আছে এক বেশি 79064। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাইয়া কত আপনারা শোনা যাচ্ছে না ভাই আপনি জোরে বলেন হ্যাঁ এবার শোনা যাবে। প্রথম বছর কত আসছে বলো? বলা শেষ, আপনি শুনতে পাননি। ও আমি মিলানো হ্যাঁ ইয়ারফোনটা রেখে আমি একটু বাইরে গেছিলাম। মিলানো হয়ে গেছে সবাই শুনতে পাইছে। আচ্ছা তার মানে সবাই মিলানো হয়ে গেছে। এখন লাস্ট টাকাটা যোগ করে নিজে বসাতে হবে। যোগ করে কত কাটছে? ভাই 15 করেন। এই পিভি যেটা সবগুলো যোগ করতে 5 বছর টাকা যোগ করে কত আসছে? 41300 করি নাই যোগ করো 41300 সবগুলো যোগ করে 4,13,298 সবগুলো যোগ করে 4,13,298 আসছে নিচে, অর্থাৎ ছকের নিচে সবগুলো যোগ করে বসাতে হবে। আর ওই টাকাটা শুধু লিখতে হবে টোটাল পিভি অফ এনসিও। হ্যাঁ 4,13,289 হইছে। আচ্ছা 4,13,289 বা 90 আপনার ব্যাপার না। এখন কি করতে হবে? এখন কি করতে হবে? ছকের নিচে এই যে এরকম ছকের নিচে ওই টাকাটা বসাতে হবে। যে ওই টাকাটা কোনো ব্যাপার না ভাই। 97 এরকমই আসছে পয়েন্টে করে কম বেশি নেওয়ার কারণে কোনো সমস্যা না। 89 90 98 এগুলো কোনো ব্যাপার না। পয়েন্টের করে কম বেশি নেওয়ার হতে পারে। যাই হোক এই যে ছকের নিচে ওই টাকাটা বসাতে হবে। বসে ওই টাকাটা শুধু লিখতে হবে টোটাল পিভি অফ এনসিও। একদম কি প্রথমে কোন লাগবে সবটা আমাকে শেষ এখন টোটাল করব দেখো ছকের নিচে এইখানে এই জায়গাটা লিখতে হবে। লিখে দুইটা দিয়ে ক্রস করতে হবে। ওই টাকাটা সোজা লিখতে হবে এখান থেকে যে টোটাল পিভি অফ এনসিও। হয়ে গেছে ওকে তাহলে এখন এই যে অঙ্কটা করলাম কারো সমস্যা হয়েছে? না ভাই অঙ্কটা কি ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে ভাইয়া বৃষ্টি চলে এসেছে ভাই আচ্ছা কে যেন কথা বলতেছিলা? কালকে তো সাথে নিয়ে দাঁড়াইস আচ্ছা আমাদের হাতে মরিয়ম হ্যাঁ মরিয়ম বলো। মরিয়ম চলে যাচ্ছে হ্যাঁ হোমওয়ার্ক আছে। এই যে হোমওয়ার্কটা আমি বুঝাই দেব। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি ভাই একটু সবাই দেখো বলছে হেলেন is thinking of acquiring a computer for the purpose she is to decide whether the computer is to be purchased 12% borrowing অর্থাৎ সে যাতে কম্পিউটারটা কি করবে পারচেজ করবে বা ক্রয় করবে এবং 12% ঋণ নিয়ে তার মানে 12% হচ্ছে আর এর মান কত পার্সেন্ট? 12%। এবারে বলতে অথবা তুই অ্যাকর্ড অন লিজ রেন্ট বেসিস অথবা এই কম্পিউটারের লিজ নিয়ে আসতে পারে। তারপরে বলতে প্রাইস অফ দ্য কম্পিউটার ইজ 60,000। তাহলে এই 60,000 কার মান? টিভি এবারে বলতে অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট। দেখো তো আমাদের মেইনটেনেন্স কস্ট আছে। হ্যাঁ আচ্ছা তাহলে এর আগে যে আমরা করলাম সেখানে আছে and extra life 5 বছরের অঙ্ক। তারপরে বলছে assume that the extra line method of depreciation আমরা একটু আগে যে সূত্রটা লিখছি না ওই সূত্রটাকে সরল পদ্ধতি বলা হয়। extra line মেথডের সূত্র অর্থাৎ সেভাবে ডেপ্রিসিয়েশনটা কাটতে হবে আন্ডার ইনকাম ট্যাক্স এন্ড ট্যাক্স রেট আছে 40%। তারপরে বলছে ভ্যালু অফ দ্য কম্পিউটার ইজ 10,000 স্যালভেজের দেয়া আছে।
জি ভাই জি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে এসে বলছে ইন কেস অফ লিজিং এর ক্ষেত্রে আমরা যে আজকে অঙ্কটা করলাম লিজের অঙ্ক করছি না বাইং এর করছি? বাই করি না এজন্য তোমরা সবাই স্ক্রিন থেকে করো এই যে ইন কেস অফ লিজিং এখান থেকে দেখার দরকার নেই। শোনা যায় না। এই যে দেখো স্ক্রিনে এই যে নিচে ইন কেস অফ লিজিং এতটুকু দেখার দরকার নেই। আবারো বলছি এটা নেক্সট টাইম যখন লিজ অপশনটা করব তখন এটা দেখতে হবে, এতটুকু তোমাদের দেখার দরকার নেই। এটা লিজিং এর বিষয়, লিজ অপশনের বিষয়। আমরা তো লিজ অপশন চাই শুধুমাত্র বাইং অপশন করছি না। এডিং এইটা কি পার্সেন্ট ধরে করব? হ্যাঁ শুধুমাত্র বাইং অপশন নিচে দেখো বলছে হুই ইজ অল্টারনেটিভ ইজ লিস্ট ফর হেলেনের জন্য কোন অল্টারনেটিভ ভালো। আর গতদিন আমি ক্লাস দিলাম যদি আমাদের নিজের অঙ্কে কমেন্ট চাই তাহলে বাইং অপশনও হবে, লিজ অপশনও করতে হবে। কিন্তু আমরা আজকে কি লিজ অপশন করছি? না শুধু বাইং অপশন করছে, এজন্য তোমরা এই অঙ্কটা থেকে বাসা থেকে বাইং অপশনটা করতে হবে। এই যে 6টা ধাপ বললাম না, এই 6টা ধাপ কমপ্লিট করে গ্রুপে দিয়ে দিতে হবে। আবার বলছি এই অঙ্কটা আরডিআর এবং কোর্টের মিলে মোট 6 বার বোর্ডে আসছে এই অঙ্কটা, কিন্তু নাম চেঞ্জ করে। আবার বলছি হ্যাঁ বলো। অবস্থা নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আজকে যে 6টা ধাপ করলাম না, গতদিন ক্লাস না করলেও সমস্যা নেই। আজকে যে 6টা ধাপ করলাম বাইং অপশনের বা পার্টস অপশনের সেই 6টা ধাপ করতে হবে 3 নম্বর অঙ্কের তথ্যগুলো দিয়ে। ভাই প্রথম অঙ্কটার পিকচার একটু দেখান তো। প্রথম অঙ্কটার পিক মানে অঙ্কটা তো মানে স্ক্রিনশট মারি না। আর কোনো পড়াশোনা দিবেন না? আর ওই যে এফ পার্ট পাশে ছিল সেই পার্টটা আবার থাকবে, কারণ তোমরা তো পড়া করো নাই। এই হচ্ছে আজকে আমরা যে অঙ্কটা করলাম সেটা এটা, আর বাসার কাজ যে অঙ্কটা দিলাম সেটা হচ্ছে এটা। আবারো বলছি এই অঙ্কটা আরডিআর এবং ফোর্থ ইয়ার দুই ডিপার্টমেন্টে আছে। আরডিআর এর 3 ডিপার্টমেন্টে আছে, সবগুলো মিলে প্রায় 6 থেকে 7 বার এই বোর্ডে আসছে এই অঙ্কটা। শুধুমাত্র নাম চেঞ্জ করে দিই। বুঝি নাই কথা হলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি মরিয়ম। আচ্ছা প্রথম ক্লাসটা ভিডিও দেয়া আছে, ওটা একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। তোমাদের গ্রুপে ভিডিও দেয়া আছে। ফেসবুক পেজে তাই বলেন, গ্রুপে হবে না, পেজে দেওয়া আছে। হ্যাঁ ওতে অ্যাড আছে মরিয়ম, গ্রুপে অ্যাড আছে। ফেসবুক গ্রুপ হ্যাঁ ফেসবুক পেজ। আচ্ছা তাহলে হোমওয়ার্ক নিছো? জি ভাই হোমওয়ার্কের পার্টটা কোনটা দেওয়া হচ্ছে না ভাই? হোমওয়ার্কের হচ্ছে পার্টে দেখো, পার্টে যদি না পড়ো তাহলে বিপদে পড়বা। এজন্য অপরে পার্টে পড়তে হবে। আর আবারও বলছি তারা বাসার কাজটা করবে না, আগামী ক্লাসে আমি তোমাদের রিমুভ করে দেব, ক্লাস করতে দেব না। পেপার দেখেন ভাইয়া। এই যে এই পার্টটা আছে নাকি প্রথম পার্টটা শিটে। এই পাঁচটা দেখো এখানে দেখা যাচ্ছে। এই পাঁচটা শিটে আছে। হ্যাঁ শিটেও আছে। ভাই বেরোবো? ভাইয়া হ্যাঁ বেরা বলতেছি কি আপনি যে আগে 4 কিলো পাই না ভাইয়া। ওরে ভাই থাম একটু বলি বলো। ভাইয়া বলতেছি যে এই অঙ্কটা হোমওয়ার্ক দিবেন বাসায়। ওইটা মানে বছরের শুরুর অঙ্ক নাকি শেষের অঙ্ক, এটা কিভাবে বুঝবো? তাইলে তো আমি ওই প্রথমবার ইন্টারেস্ট দেওয়া লাগবে না, তাই না? লাগবে। আচ্ছা শেষ করবো, কারণ আমাদের এখন লাইনটা কিন্তু কেটে